প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় গতিহীন বিদেশি বিনিয়োগ। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন জনাব মাহফুজ কবির, পরিচালক BISS এবং অর্থনৈতিক বিশ্লেষক। জনাব মাহফুজ কবির, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। শুরুটা এভাবেই করতে চাই যে এই একেবারে দুদিন আগে আংটার্ড একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন প্রকাশ্যে বলা হয়েছে যে বাংলাদেশ এখন বিনিয়োগের দিক থেকে, বিশেষ করে বিদেশি বিনিয়োগের দিক থেকে একেবারে তলানিতে নেমে এসছে। একেবারে যে দেশগুলোর বিনিয়োগের তালিকায় আসবার কথা নয় সেগুলোর তালিকারও নিচে চলে এসছে বাংলাদেশ। কেন এই অবস্থা? নতুন সরকার এসছে, নতুন স্বপ্ন, নতুন উদ্যোগ, কিন্তু তারপরও আমরা একরকম গতিহীন দেখতে পাচ্ছি। কোনো নতুন আগ্রহ, উদ্দীপনা সেটি এখনও দৃশ্যমান হচ্ছে না। কেন এই পরিস্থিতি, জনাব মাহফুজ কবির? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বিনিয়োগের যে কিছুটা স্থবিরতা আছে সেটা কিন্তু দৃশ্যমান। মানে ব্যবসায়ীরাও চিন্তা ভাবনা করছিলেন যে এই নতুন সরকারের নতুন নীতি আসবে এবং সেটা আসলে ব্যবসা বান্ধব হবে। আগে যেটা হতো যে ব্যবসায়ী বান্ধব হতো এবং কতিপয় ব্যবসায়ীকে সুযোগ দেওয়ার জন্য সব রকমের নীতি এগুলো তৈরি করা হতো। আগেরটা ছিল ব্যবসায়ী বান্ধব, ব্যবসায়ী বান্ধব, এখন চাচ্ছে ব্যবসা বান্ধব। ব্যবসা বান্ধব। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং বাজেট বক্তৃতা দুটোতেই সেটা একটা রিফ্লেকশন আছে। কিন্তু আমাদের দেশের বিভিন্ন রকমের খাতের যে সমস্যা, বিশেষ করে যে আর্থিক খাত, সেখানে যে ব্যাংকিং সেক্টর, সেটা কিন্তু এখনো ঘুরে দাঁড়াতে অনেকটাই কষ্টকর পথ পাড়ি দিচ্ছে। তো এর পাশাপাশি পুঁজিবাজার যদিও অনেকটাই চাঞ্চল্য এসছে, কিন্তু তারপরেও আসলে এই শিল্পায়নের বা ব্যবসা বাণিজ্যের যে দীর্ঘমেয়াদীর পুঁজি, সেটা সংস্থানের জন্য এখনো পর্যন্ত কিন্তু সেটা খুব যে একটা নির্ভরযোগ্য মাধ্যম সেভাবে আসলে গড়ে ওঠেনি। বন্ড বাজারটা আস্তে আস্তে গড়ে উঠছে, সেখানে সুকুক আছে, তারপর অরেঞ্জ বন্ড আসছে, তো সেগুলো সরকারি বন্ড, তো সেগুলো আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে। কিন্তু যে বিপুল অর্থায়নের দরকার, লক্ষ লক্ষ কোটি টাকার যে অর্থায়ন দরকার, তো সেই রকমের জায়গাতে কিন্তু এখনো বন্ড বাজার অতটা শক্তিশালী হচ্ছে না। আর সব মিলিয়ে আসলে যে ব্যবসার যে পরিবেশ, সেটা কিন্তু এখনো সেই আগের অবস্থাতেই আছে। এবং ওই একটা চক্র আছে, যারা একটা রেন্ট সিকার, তারা কিন্তু এই নতুন সরকারের অনেক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ওইগুলোকে বাস্তবায়নের পথে কিন্তু বাধা তৈরি করছেন। এবং ইতিমধ্যে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে যে বিশেষ করে যে এই ব্যবসার যে নিবন্ধন, তো সেখানে যে সময়টা কমানো, এর পাশাপাশি এখানে ভূমি অধিগ্রহণ, তারপরে ডিজিটাল ফাইন্যান্সিং, এগুলো নিয়ে একগুচ্ছ নির্দেশনা আছে এবং সেটা বাস্তবায়ন করতে ওয়ান স্টপ সার্ভিস লাগবে। তো এবং এক জায়গা থেকে সমস্ত রকমের যে পারমিশন সেগুলো চলে আসবে। তো এই বিষয়গুলো করার জন্য আরেকটা সর্বশেষ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা হলো যে বিডা, বেজা, বেবজা এবং একই সঙ্গে যে PPP অথরিটি, তো সেগুলোকে একত্রিত করা। তো এগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমাদের যে ইমেজ, সেই ইমেজটা মানে বিশ্ববাসীর কাছে যে আমাদের যে একটা বার্তা, যে জাতি হিসেবে বিনিয়োগের গন্তব্য হিসেবে, সেটা এখনো পর্যন্ত কিন্তু সেভাবে একটা মাত্রা লাভ করেনি। আর আংটার্ডের প্রতিবেদনে যেটা আছে যে মূল তথ্য তারা নিয়েছে কিন্তু 2025 সালের। তো এরপরে নির্বাচন হয়েছে, নতুন গণতান্ত্রিক সরকার এসছে, কিন্তু এরপরেও সরকারের যে সমস্ত প্রতিশ্রুতি বা যদি আমরা তাদের নির্দেশনা পরিপত্রগুলো দেখি বা এই সিদ্ধান্তগুলো যেগুলো আসছে, সেগুলো আসলে বাস্তবায়িত হতে কিছুটা সময় লাগবে এবং এরপরে হয়তো বিনিয়োগের গতি আসবে। এটা ছাড়াও জ্বালানির দাম বৃদ্ধি এবং এই যে ঋণের উচ্চ ব্যয়, যে সুদের হার, তো সবকিছুই কিন্তু আসলে এই ঠিক ব্যবসার আস্থা নিয়ে আসা বা একই সঙ্গে যে বিনিয়োগের যে গতি সঞ্চার করা, তো সেটার জন্য কিন্তু সহায়ক নয়। এই কারণে আমি বলবো যে আসলে যতটুকু বলা হচ্ছে, যতটুকু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেটাকে বাস্তবায়ন যদি আমরা করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে এই যে অবস্থা, আংটার্ডের প্রতিবেদন আমরা দেখতে পেলাম যে তলানিতে চলে যাচ্ছে আমাদের যে বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশের যে অবস্থান, তো সেটাই কিন্তু আমাদের জন্য হতাশাজনক। এবং সেটাই এখন দেখা যাচ্ছে যে যদি আমরা পরিবর্তনের দিকে না যাই, তাহলে ওই অবস্থায় হয়তো থাকবে। আপনি বলছিলেন বিদেশি বিনিয়োগের কথা, কিন্তু এই যে আপনি যে উদ্যোগগুলোর কথা বললেন সরকারের, এই উদ্যোগ এবং নানান যে স্বপ্ন দেখানো বা নানান যে রূপকল্প বা পথরেখা যেগুলো তৈরি করছে, তাতে স্থানীয় বিনিয়োগকারীরা কি উৎসাহ বোধ করছেন বা তাদের ভিতরে কোনো উৎসাহ, উদ্দীপনা, নতুন প্রকল্প নিয়ে মাঠে নামা বা বিনিয়োগ এক্সপানশন, যেটি কি সেরকম কোনো কিছু কি দৃশ্যমান হয়েছে? এখন দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত। মানে যখনই দেশি বিনিয়োগকারীরা একটা আস্থার জায়গা পাবেন এবং তারা আসলে বিনিয়োগ করার চিন্তা করবেন, পরিকল্পনা উপস্থাপন করবেন, তখনই কিন্তু বিদেশি বিনিয়োগকারীরাও করেসপন্ডিংলি এগিয়ে আসবেন। তো ওই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু দুর্বল সংযোগ রয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা বড় যে সমস্ত গ্রুপ আছে, তো তাদের কাছ থেকে কিন্তু বড় কোনো ঘোষণা শুনিনি। আমরা দেখতে পাচ্ছি বড় একটা শিল্প গোষ্ঠী
তারা অনেকটাই মানে এটা যদিও শোনা যাচ্ছে, কতটা গুজব কতটা সত্যি আমরা জানি না, তো তারা নাকি দলীয় হওয়ার পথে। তো এই সরকার তাদেরকে ঘিরে নানানমুখী তাদেরকে হ্যাঁ, বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে। হ্যাঁ, ইতিমধ্যে যেগুলো বন্ধ হয়ে গেছে, তো তাদের জন্য তো 60,000 কোটি টাকার যে একটা প্রণোদনা প্যাকেজ, স্টিমুলাস প্যাকেজ একটি তো এটা আছে। কিন্তু এর বাইরেও যেগুলো অলরেডি আছে, যেগুলো বন্ধ হয়নি, তো তাদের মধ্যে কোনো কোনো জায়গাতে শঙ্কা দেখা যাচ্ছে। হয়তো এটা গুজবও হতে পারে, কিন্তু যদি এটা বাস্তবতা হয় তাহলে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু ভয়ের ব্যাপার। না, গুজব কি করে হবে? খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কয়েকজন বিশিষ্ট ব্যাংকারকে দায়িত্ব দিয়েছে ওই গ্রুপটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় বা টার্ন অ্যারাউন্ড করা যায়, তো সেটিকে আমরা গুজব কিভাবে নেব? না না, সেটাই, মানে এরকম অনেক সময় থাকে, এবং শুধুমাত্র একটা নয়, আরো বেশ কিছু এই শিল্প গোষ্ঠী তারাও কিন্তু বেশ একটা চাপের মধ্যে আছে, সেগুলো আমরা শুনতে পাচ্ছি। এখন মূল কথা হচ্ছে কি যে এইগুলা কিন্তু আসলে এক ধরনের আশঙ্কা জাগায় আমাদের মনে, যে আমরা এরকম চিন্তা করছিলাম যে এই নতুন সরকার তারা একগুচ্ছ কিন্তু প্রতিশ্রুতি নিয়ে তারা নির্বাচিত হয়ে এসছেন, এবং তাদের যে বিপুল পরিমাণে জনসমর্থন, তো সেটা কিন্তু এটা প্রত্যাশার ভিত্তির উপর স্থাপিত হয়েছে। মানে তারা আর অতীতের যে অভিজ্ঞতা, সে তিক্ত অভিজ্ঞতায় ফেরত যেতে চাচ্ছেন না। এখন তারা নতুন করে এই বাংলাদেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বিনিয়োগ, এই বিষয়গুলো আশা করছেন, তার মাধ্যমে আসলে দারিদ্র্য বিমোচন হবে। তো এই জায়গাটাতে খুব দ্রুত যদি কোনো ভালো ফলাফল না দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিনিয়োগকারীরা তখন আরও হতাশাগ্রস্ত হয়ে পড়বেন, এবং তখন বিদেশি বিনিয়োগের যে আমরা পরিকল্পনা করছি, বিটার অফিস চায়নাতে স্থাপন করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন, চীন গেলেন, সেখানকার বিনিয়োগকারীরাও কিন্তু একটা ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন, এবং তারা প্রতিশ্রুতিও দিয়েছেন যে বাংলাদেশ বিনিয়োগ করবেন। তো তার জন্য তো আসলে এই যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত সংস্কার, তো সেগুলো দরকার, এবং একই সঙ্গে ব্যবসার পরিবেশ সহজ করা, ব্যবসার খরচ কমানো, তো সেগুলোর জন্য উদ্যোগ গ্রহণ করা দরকার। এবং এটা তারা খুব মানে দ্রুত ফলাফল দেখতে চায়, তারা কিন্তু 1-2 বছর অপেক্ষা করতে চায় না। হ্যাঁ, ঠিক আছে, অর্থনীতিতে গতি সঞ্চার করার জন্য বা পুনরুদ্ধারের জন্য যে ধরনের কথাবার্তা বলা হয়েছে, তো সেটার জন্য বিনিয়োগ লাগবে। বিনিয়োগ ছাড়া তো শুধুমাত্র সংস্কার করেই হবে না। তো সেই জায়গাতে খুব দৃশ্যমান এবং খুব দ্রুত পদক্ষেপ দরকার। তার কারণ অর্থ যদি মানে অর্থ ব্যাংকে তো থেকে লাভ নেই, ব্যাংক তো একটা উচ্চ সুদের হার, তারা কিন্তু আমানতকারীদের ফেরত দিতে হবে, কিন্তু তাদের তো আবার বিনিয়োগ করতে হবে। তো এখন এই বিনিয়োগ করার জন্যই তো লাগবে বিনিয়োগের পরিবেশ, এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা, তাদের মধ্যে চাঞ্চল্য, তাদের আগ্রহ। তো সেই জায়গাগুলোতে আমরা খুব বেশি এখনো পর্যন্ত দৃশ্যমান তেমন কোনো কিছু দেখিনি। সব বিনিয়োগকারীরা হতাশা প্রকাশ করছেন, বড় ব্যবসায়ীরা আপনি তারা বলছিলেন বলছেন যে এই যে বিনিয়োগ পরিবেশের কথা যেটি বললেন, বিনিয়োগ পরিবেশ এবং স্থিতিশীলতা, গত পরশু সম্ভবত জাপানের প্রেসিডেন্ট বলেছে যে বিনিয়োগের পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া, আংটাডের প্রতিবেদনের কথা বললেন সেটা 25 সালের, কিন্তু এখনও কি রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা যায়নি? রাজনৈতিক স্থিতিশীলতা আছে, হ্যাঁ। তো এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা সেরকম রাজপথের যে আন্দোলন, সেটা শুরু দেখতে পাইনি। যদিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সময় দিচ্ছেন, কিন্তু তারা বসে থাকবেন না, এই ধরনের কথাবার্তা আছে, কিন্তু খুব বড় রকমের যে গোলযোগের সম্ভাবনা, সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। কিছু কিছু জায়গাতে হয়তো দেখা যাচ্ছে যে হঠাৎ করে মিছিল, ঝটিকা মিছিল এগুলো আছে, তো সেগুলা কিন্তু আমি মনে করি যে বিচ্ছিন্ন। এখনো পর্যন্ত সেরকম কোনো খুব সংঘবদ্ধভাবে সারা দেশ জুড়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার মতো অবস্থা নেই। তো এই অবস্থায় এখনই হচ্ছে বিনিয়োগের সময়। তো কিন্তু ব্যবসায়ীদের মধ্যে তো আগ্রহ থাকতে হবে। ঋণের যদি উচ্চ ব্যয় থাকে, এখনো পর্যন্ত আমরা যে মনিটারি পলিসি দেখলাম, সেখানে দেখা গেছে যে আসলে এই পলিসি রেটটা সেই 10-এই আছে, আবার সেখানে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি, তো সেটা 11.5%, ডিপোজিট ফ্যাসিলিটি 7.5%, তো ওই রেঞ্জের মধ্যে এখনো আছে, এবং মনিটারি পলিসি এখনো পর্যন্ত খুবই টাইট, পুরনো বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এইটাই সবচেয়ে দুঃখজনক যে 2024 সাল থেকে আমরা এই সেই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করছি, এবং এখনো যেটা দেখা গেল যে ডিসেম্বরে নাকি 6.8% হবে প্রাইভেট ক্রেডিট গ্রোথ, আবার সেই জুনে গিয়ে সেটা হবে 8%। এইভাবে তো আসলে হয় না। ডাবল ডিজিটের যদি এখনই টার্গেট করতে না পারি, তাহলে আসলে অবস্থাটা কি দাঁড়াবে? তখন এই আমাদের জিডিপি গ্রোথের কাছাকাছি যদি লোনের প্রাইভেট ক্রেডিট গ্রোথটা না হয়, তাও নমিনাল টার্মে, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগটা কিভাবে আসলে আমাদের এই প্রবৃত্তিতে গতি সঞ্চার করবে? এইগুলো হচ্ছে রিয়েল ক্রাইসিস। আমি মনে করি যে মনিটারি পলিসি যেটা দেওয়া হলো, সেটা নিয়ে মানুষ খুবই হতাশার মধ্যে আছেন। তাহলে আপনি একদিকে বলছেন যে কর্মসংস্থান সৃষ্টি করতে চান, বিনিয়োগ বাড়াতে চান, বিনিয়োগের লক্ষ্যমাত্রাও ঠিক করলেন, ওদিকে আপনি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, এই দুটি কি সাংঘর্ষিক হয়ে গেল না? অবশ্যই। তার কারণ আপনি যদি বাজেট বক্তৃতাটা খেয়াল করেন, তাহলে সেখানে পরিষ্কার করে বলা আছে যে ফিসক্যাল মনিটারি কোঅর্ডিনেশন হবে। তার মানে আমাদের এক্সপানশনারি ফিসক্যাল পলিসি, এটা সম্প্রসারণমূলক বাজেট, এর বিশাল আকারের বাজেট, এখন সেইখানে আসলে কর আসবে কোত্থেকে? হ্যাঁ, এবং সরকারি অর্থ যে ব্যবস্থাপনা, তো সেটা ভালো হবে কিভাবে? যদি ব্যবসাটা বাড়ে, তাহলে সেক্ষেত্রে তাহলে সরকার অর্থায়ন করতে পারবে। কারণ ব্যবসার জন্য তখন আপনি এই ঋণ দেবেন না,
সুদের হার উচ্চ রাখবেন, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল সংকোচনমূলক। তাহলে সংকোচনমূলক মুদ্রানীতি আর সম্প্রসারণমূলক যে রাজস্ব নীতি, সেটা কিন্তু সাংঘর্ষিক। তো এইখানে আমি মনে করি যে মাননীয় অর্থমন্ত্রীর কিন্তু এটা শক্ত পদক্ষেপ দরকার। আসলে এখানে গভর্নরের সঙ্গে কিন্তু একটা কোঅর্ডিনেশন যদি হতো, বিশেষ করে মনিটারি পলিসির যে কমিটি আছে বাংলাদেশ ব্যাংকের, তার মিটিংটাও যদি করা যেত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন আমরা হয়তো কিছু একটা ডিরেকশন দেখতে পেতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগের যে সমস্ত নীতি, সেটা যদি এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে তো ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে না এবং এইভাবে বিনিয়োগ আসলে হয় না। সরকারের মাত্র 4 মাস অতিক্রম করেছে, এরই মধ্যে আপনি কি বিপরীতমুখী অবস্থান দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে যে এই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যে আসলে সরকারের যে সার্বিক লক্ষ্য উদ্দেশ্য, যে বিশেষ করে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, সেগুলোকে বাড়ানো, প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, তো সেইটার মধ্যে কিন্তু এই লক্ষ্যের মধ্যেই কিন্তু একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। সুতরাং সরকারের সামগ্রিকভাবে একটা লক্ষ্য, সেটা ইতিবাচক, মানে ব্যবসার পরিবেশ ভালো করা, বিনিয়োগ বাড়ানো। কিন্তু অন্যদিকে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, তারা যদি এখন মুঠিবদ্ধ করে বসে থাকে যে না, আমি টাকা ছাড়বো না, আমি সুদের হার উচ্চ রাখবো, তাহলে তো হবে না। মানে ব্যাংকগুলোকে বাঁচাতে হবে, এটা ঠিক আছে, হ্যাঁ, তো তাদের পুনর্গঠন হচ্ছে, তারা দুর্বল অবস্থা থেকে আস্তে আস্তে সবলের দিকে যাচ্ছে, কিন্তু তাদের শুধু তাহলেই বাড়ছে, তারা শুধু আমানতি সংগ্রহ করছেন। কিন্তু তারা যদি এটাকে বিনিয়োগ করতে না পারেন, তারা যদি ঋণ দিতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে ওই সুদটাই ভবিষ্যতে পরিশোধ করবেন কিভাবে? তারা যে অনেকগুলো এফডিআর করে বসে আছেন, তো তাহলে সেভাবে তো আসলে তারা ব্যবসাও করতে পারবেন না, বরং একটা দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতে সংকট তৈরি হবে, বরং সুদের দায় আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। ধন্যবাদ জনাব মাহফুজ কবির। আমরা আরো আলোচনা শুনবো আপনার কাছে, নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আজকের আলোচনায়। আজকের আলোচনার মূল বিষয়বস্তু বিনিয়োগে খরা একরকম, বা বিনিয়োগে কোনো সাফল্য দেখা যাচ্ছে না আমাদের দেশে, সেটি দেশি এবং বিদেশি বিনিয়োগ। আর এই আলোচনা, এই বিষয় নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে BISS এর গবেষণা পরিচালক মাহফুজ কবির। যারা মাহফুজ কবির, আপনি বলছিলেন আপনার আলোচনার মধ্যে একবার যে পুঁজিবাজারে পরিবর্তন দেখতে পাচ্ছেন, যদিও গতকালও প্রধানমন্ত্রী সংসদে বলেছে পুঁজিবাজারে আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর। একই সাথে আবার উনি বলেছেন বিগত সময়ে যারা পুঁজিবাজারে লুণ্ঠন করেছে, অন্যায় অবিচার করেছে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা অতীতে দেখেছি যখনই পুঁজিবাজারের দুষ্ট চক্র কোনো অন্যায় করে এবং সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তখনই এই দুষ্ট চক্র ঐক্যবদ্ধ হয়ে যায়। অতীতের যে সরকারের বিরুদ্ধে যত দায়ী আপনি দেন না কেন, অতীতের সরকারের সময় কিন্তু বিভিন্ন এই পুঁজিবাজারের যারা স্বার্থান্বেষী চক্র, তাদের বিরুদ্ধে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। কতটা সেখানটাতে পরিপূর্ণতা পেয়েছে সেই আলোচনা থাকতেই পারে। কিন্তু এই যে প্রধানমন্ত্রী বললেন, আপনি যেটি বললেন যে বাজারে অনেকটা বুদবুদ করছে বা বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এটি কতটা টিকবে? এই পুঁজিবাজারটা কিন্তু অনেকটা জটিল। মানে যদিও নতুন যারা প্রশাসক বা যারা দায়িত্বে এসছেন, এই নেতৃত্ব, তারা একটা কথাই শুধু বলেছেন, সেগুলো এখানে স্মার্ট গভর্নেন্স হবে, হ্যাঁ, কিন্তু এই পুরো পুঁজিবাজার নিয়ে কিন্তু বড় করে পরিকল্পনা তাদের মধ্যে নেই, আমরা দেখতে পাইনি। এটা আশা করেছিলাম আমরা। তো যাই হোক, হয়তো তারা আরো করবেন এই কাজটা। আশা নাই বলছেন আপনি। কালকেই সংসদে প্রধানমন্ত্রী 17 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে আছে, কিন্তু যে নেতৃত্ব পুঁজিবাজারের যারা হচ্ছে যে প্রশাসক, হ্যাঁ, যারা রেগুলেটর, তো তাদের দিক থেকে আমরা প্রথমে আশা করেছিলাম, এটা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আসার আগে তাদের দিক থেকে একটা পরিকল্পনা দরকার ছিল, সেটা দেখতে পাইনি, আমি সেটা বলেছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার তিনি বলছেন, সংসদে বলেছেন, এবং তার আগে নির্বাচনী ইশতেহারে কিন্তু একদম আলাদা করে এটা ফোকাস করা আছে এই পুঁজিবাজার নিয়ে তাদের পরিকল্পনার কথা। তো এখন যে বুদবুদটা দেখা যাচ্ছে, যেটা আপনি বললেন, বা টাকা পয়সার আনাগোনা যেটা হচ্ছে, কিন্তু এর মাঝখানে আপনি খেয়াল করে দেখবেন লেনদেন বেড়েছে 1,500 কোটি টাকা লেনদেন। আমাদের যে অর্থনীতি, সেখানে 3,000-4,000 দেখছিলাম যে 300, 400, 500 কোটি টাকায় থমকে যেত প্রত্যেক দিনের লেনদেন, সেখান থেকে গতিটা বেড়েছে। কিন্তু আমাদের মূল যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলো লোকাল ব্লু চিপ কোম্পানি আছে, যেগুলো মাল্টি ন্যাশনাল চাইতে বড়, তো তারা কিন্তু বেশিরভাগই এখনো পর্যন্ত পুঁজিবাজারে লিস্টেড নয়। আর একটু খেয়াল করলে দেখবেন যে লেনদেনগুলো হচ্ছে, তার শীর্ষে আছে জেড ক্যাটাগরির কোম্পানি, তারা জাঙ্ক। তারা কিভাবে আসলে এরকম টপ মানে ট্রানজাকশনের কোম্পানি হয়? তো তার মানে হলো যে এখানে কুশীলবেরা আবারও সক্রিয় হচ্ছে। তো স্মার্ট গভর্নেন্সের আমরা তো একটু প্রমাণ দেখতে চাই যে এখানে এই সমস্ত যে জাঙ্কের যে কোম্পানিগুলো আছে, সেগুলো আসবে না।
বা আসলেও তারা দুই একটা হবে হয়তো হবে। শীর্ষ কোম্পানিগুলোর সাথে তারা কিভাবে হয়? তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই সরকার এসে যে নিয়ন্ত্রক সংস্থা যে আমূল পরিবর্তন করলো, চেয়ারম্যান থেকে শুরু করে কমিশনার, তার কোনো সুফল পাচ্ছে না বাজার? এখন এটা সময় লাগবে, তার কারণ গভর্নেন্সটাকে আরো ইমপ্রুভ করতে হবে। আর এইখানে এই 1,500 কোটি টাকায় আমাদের সন্তুষ্ট হলে হবে না, এখানকার যে রিফর্মগুলো সেগুলো করতে হবে। যেগুলা যে আমরা দেখেছি যে টাস্ক ফোর্স হয়েছিল, তাদের কিন্তু রিকমেন্ডেশনগুলো এসেছিল, তো সেগুলোর আমরা ফুল ইমপ্লিমেন্টেশন দেখতে চাই। এবং একই সঙ্গে এই পুরো স্টক এক্সচেঞ্জের কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দরকার। তো সেখানে নতুন নতুন আইপিও আসবে, ভালো কোম্পানিগুলো আসবে, মানে দেশি যে কোম্পানিগুলো অলরেডি বিদেশে ব্যবসা করছে, যেমন প্রাণ আরএফএল, তো তারা কেন বাইরে পুঁজিবাজারের? তো এরকম আরো বেশ কিছু কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যেগুলো বিশাল আকারে, তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি খুবই হাই। তো তারা যদি আসে বাজারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে ব্যাংকের উপরে চাপটা বাড়বে না, তখন কিন্তু এই যে ব্যাংকের যে পুনরুদ্ধার সেটা কিন্তু সহজ হবে। তো এই আমি মনে করি যে এই পুঁজিবাজারকে মানে গতিশীল করার, সক্রিয় করার এটা বিশাল সুযোগ এখন সামনে। তো সেই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, তো সেটা খুব দ্রুত বাস্তবায়ন দরকার। এবং একই সঙ্গে যে আগের ব্যাগেজগুলো রয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে এই যে দুষ্ট চক্রগুলো যারা অতীতে জালিয়াতি করেছে, এখনো হয়তো তারা ভিতরে ভিতরে কাজ করছে, তো তাদের তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো তার জন্য প্রমাণ তৈরি করতে হবে। তো সেই কাজগুলোর কিন্তু এখনই দায়িত্ব হলো যে এই যারা নিয়ন্ত্রক আছেন, তো তাদের, এবং তাদেরই তো আসলে পরিকল্পনা গ্রহণ করতে হবে, টাইম লাইনটা তৈরি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, সেই অনুযায়ী তারা যাতে তাদের পরিকল্পনাটা উপস্থাপন করে, তো সেটা কিন্তু আমরা দেখতে চাই। আমি একেবারে সংক্ষেপে যদি একটু বলেন যে আপনি বলছিলেন 1,500 কোটি টাকাই এনাফ না, কোন জায়গা পর্যন্ত গেলে বাজার সঠিক না, ধারায় আছে এখানে বা এখানে পৌঁছেছে ব্লু বলে চিপ মনে করেন? কোম্পানিগুলো যখনই আসবে, ব্লু চিপ মানে হচ্ছে যে লাইক মাল্টিন্যাশনালস, হ্যাঁ, তো তারা যখনই আসবে তখন কিন্তু 5,000 কোটি টাকা চলে যাবে লেনদেন। 5,000 কোটি টাকায় চলে যাবে, বাজার অনেক দূর যাওয়ার অনেক সুযোগ দূর আছে। যাওয়ার সম্ভাবনা। সেই পথে আমরা এগোতে চাই, দেখতে চাই সরকার যা বলছে তার বাস্তব প্রতিফলন দেখতে চাই বাজারে। ধন্যবাদ জনাব মাহফুজ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতেই। যাবার আগে শুধু জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইম সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ।